তো বিগত কিছুদিন থেকে আপনারা সবাই নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে ইউএসটিএম এর পিছনে পড়েছেন। আপনারা সকলেই জানেন যে নর্থ ইস্টের মধ্যে বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যদি উল্লেখযোগ্য কোনো কলেজ থাকে, ইউনিভার্সিটি থাকে, তাহলে সেটা হলো ইউএসটিএম। ইউএসটিএম যেভাবে স্কলারশিপের মাধ্যমে গরিব, দরিদ্র, মেধাবী ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার সুব্যবস্থা করে দিচ্ছে, ঠিক তদ্রূপ হায়ার থেকে হায়ার লেভেলের ফ্যামিলি যেগুলো আছে, ফাইন্যান্সিয়ালি যারা স্টেবল, তারাও এই ইউনিভার্সিটিতে আছে এবং আসামের কালচারালি, সোশিয়ালি, ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে ইউএসটিএম আসামকে এবং নর্থ ইস্টকে দেশের মধ্যে একটা কম্পিটিশন স্তরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কাজ করে আসছে। আজকে ইউএসটিএম থেকে পাস আউট বা বর্তমানে ইউএসটিএমে পড়ছেন সমস্ত আসামব্যাপী নর্থ ইস্টের বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্টরা ইউএসটিএমের ক্যাম্পাসে আছে এবং ইউএসটিএম থেকে পিএইচডি বা বিভিন্ন ডিগ্রি নিয়ে আজকে সমস্ত নর্থ ইস্ট জুড়ে, ভারত জুড়ে ছাত্ররা ছড়িয়ে পড়েছে। ইউএসটিএম ইউজিসি এবং ন্যাক কর্তৃক এ গ্রেড ইউনিভার্সিটি। এরকম একটা ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলতে গেলে, এরকম একটা ইউনিভার্সিটির বিরুদ্ধে সরব হতে হলে অন্ততপক্ষে কিছু সময় চিন্তা করা প্রয়োজন। কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কম্পিটিশন অন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটির থাকবেই। একটা বিজনেসম্যানের সাথে অন্য একজন বিজনেসম্যানের কম্পিটিশন থাকবে, এটা যথেষ্ট স্বাভাবিক কথা। কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো রাজনীতিবিদ নিজের ক্ষমতার বাহাদুরিতে যদি মনে করেন যে আমার বিজনেসের সাথে বা আমার সাথে মনোমালিন্যতার জন্য আমার বিজনেসের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে যেহেতু আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাহলে আমি আমার রাজনৈতিক বলয়ে আমি আপনাকে ধ্বংস করে দিব, আপনার ইনস্টিটিউশনকে, আপনার মিশনকে, আপনার ভিশনকে আমি মাটির সাথে মিশিয়ে দিব। এবং সেই নেতা যদি ওনার পাওয়ারকে ব্যবহার করে কোনো একটা ইউনিভার্সিটির যদি ভবিষ্যৎ প্রজন্মকে, কোনো একটা সমাজের যদি ভবিষ্যৎ প্রজন্মকে, কোনো একটা ইউনিভার্সিটিতে পড়া বা পড়তে থাকা যারা পাস আউট হয়েছে তাদের ভবিষ্যৎকে নিয়ে যদি চিনিমিনি খেলেন, তাহলে সেটা অবশ্যই একজন সমাজের নাগরিক হিসাবে, একটা সমাজের দায়িত্বশীল একজন যুবক হিসাবে সেই ক্ষেত্রে আমাদেরকে কথা বলতেই হয়। একজন রাজনৈতিক নেতা কিভাবে এমন করে বলতে পারেন যে আমি সেই ইউনিভার্সিটি থেকে পাস আউট হওয়া ছাত্রদেরকে আমার রাজ্যতে যদি ওরা পড়তে আসে তাহলে ওদেরকে স্পেসিফিক এন্ট্রান্স বা এক্সাম ওদেরকে দিতে হবে। যদি ইউএসটিএম থেকে পাস আউট স্টুডেন্টদেরকে স্পেসিফিক এক্সাম বা এন্ট্রান্স দিতে হয়, তাহলে আসামের বাহিরে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেগুলোও তো ইউজিসি এবং ন্যাক কর্তৃক অনুমোদিত, এবং ইউএসটিএমও ইউজিসি এবং ন্যাক কর্তৃক অনুমোদিত। যদি ইউএসটিএম এর জন্য স্পেসিফিক ইন্টারভিউ এক্সামের প্রয়োজন হয়, তাহলে অন্যান্য যে ইউনিভার্সিটি যেগুলো আছে, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, সেগুলো থেকে পাস আউট হওয়া স্টুডেন্টের জন্য আপনাদের ব্যবস্থা কি? আপনি শুধুমাত্র কলকাতার বিএড ডিগ্রিকে দিয়ে বললে হবে না। এখানে সমস্ত ভারতের কথা বলছি, কারণ সমস্ত ভারতের ইউনিভার্সিটিকে ইউজিসি কন্ট্রোল করছে। ইউজিসির অনুমোদন থাকা সত্ত্বেও যদি কোনো স্টেট গভর্নমেন্ট কথা বলতে হয়, তাহলে সর্বপ্রথম ইউজিসিকে নিয়ে কথা বলতে হবে যে এই ইউনিভার্সিটি ইউজিসির গাইডলাইন্স অ্যাপ্রোপ্রিয়েটভাবে ফলো করছে কিনা। যদি ফলো না করে তাহলে ইউজিসিকে আপনাদেরকে জানানো প্রয়োজন। আর যদি ইউজিসি কোনো কলেজকে অনুমোদন দিয়ে থাকে, ইউজিসি কর্তৃক কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি যদি গ্রেড এ পেয়ে থাকে, তাহলে সেই ইউনিভার্সিটির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র একটা সমাজ, একটা রাজ্য কিভাবে গ্রহণ করতে পারে, এটা আজকের দিনে প্রশ্নের বিষয়, চিন্তার বিষয়। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান রাজনৈতিক যে উৎপীড়ন, যে উন্মাদনা, রাজনৈতিক মঞ্চের যে উত্থান আর পতন, যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, সেটা আজকের আসামের সমাজ, আসামের ভবিষ্যৎ প্রজন্ম, আসামের যুবকদের জন্য যথেষ্ট ভাবুকির বিষয়, চিন্তার বিষয়। কোনো একজন রাজনীতিবিদ যদি চায়, তাহলে হঠাৎ করে সে তার ফর্মুলাকে সে চেঞ্জ করে দিবে। কোনো একজন রাজনীতিবিদ যদি চায়, তাহলে হঠাৎ করে কোনো একটা ইউনিভার্সিটির পিছনে সে ব্যান্ড লাগিয়ে দেবে। এটা তো কখনোই গ্রহণ করা যায় না। এখন আসি টু দ্য পয়েন্ট।
যে বলা হচ্ছে ইউএসটিএম থেকে জল আসে এবং ইউএসটিএম এর জলের জন্য গুয়াহাটি সিটি বন্যা প্লাবিতের শিকার হয়। গুয়াহাটিতে যারা থাকেন তারা জানেন যে গুয়াহাটিতে যদি মুষলধারে বৃষ্টি হয় 45 মিনিটস, তাহলে গুয়াহাটির যতটা বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে পানি ঢুকে যায়। এখন কথা হলো মেঘালয়ে বৃষ্টি হচ্ছে কিনা সেটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হচ্ছে গুয়াহাটিতে বৃষ্টি হচ্ছে কিনা। যদি গুয়াহাটিতে 45 মিনিটস বৃষ্টি হয় তাহলে গুয়াহাটির বিল্ডিংগুলোর গ্রাউন্ড ফ্লোরে পানি ঢুকে যায়। আবার সেই বৃষ্টিটা যদি 20 থেকে 25 মিনিট থেমে যায় তাহলে সেই জলটা স্বতঃস্ফূর্তভাবে তলিয়ে যায়। তাহলে কথা হলো কি, যে বৃষ্টি গুয়াহাটিতে হলেই জল হয়, আবার বৃষ্টিতে থেমে গেলেই জলটা খুব তড়িৎ গতিতে নেমে যায়। এবং এটা যারা গুয়াহাটিতে আছেন, গুয়াহাটিতে যারা থাকেন তারা জানেন যে গুয়াহাটির ড্রেন সিস্টেম যেটা, পানি নিষ্কাশনের ব্যবস্থা যেটা, এটা যথেষ্ট খারাপ। আসাম গভর্নমেন্ট তাদের এই যে ব্যর্থতা যেটা, তারা গুয়াহাটিকে ঠিক সুচারুরূপে একটা সিস্টেম অনুযায়ী তারা গুয়াহাটির ড্রেন জল নিষ্কাশনের ব্যবস্থা আজ পর্যন্ত করতে পারেনি। একটা ক্যাপিটাল সিটির কথা বলছি, যেখানে জল ড্রেন করার জন্য, নিষ্কাশন করার জন্য তাদের কাছে সুষ্ঠু কোনো পরিকল্পনা নেই। এবং সেই পরিকল্পনাকে, সেই ব্যর্থতাকে তারা দেখার জন্য আজকে তারা ইউএসটিএম এর দ্বারস্থ হয়েছে। দ্বিতীয় কথা হলো, আমরা মেনে নিচ্ছি যে ইউএসটিএম এর জন্য আসামে বা গুয়াহাটিতে ফ্লাড হয়। যদি সেটা হয় তাহলে সর্বপ্রথম ইউএসটিএম অবস্থিত মেঘালয়াতে, এবং মেঘালয়াতে যদি কোনো ইউনিভার্সিটি অবস্থিত এবং তার জল যদি আসামে আসে তাহলে সর্বপ্রথম আসাম গভর্নমেন্টের ডিউটি হলো, যেহেতু সিএম ডিরেক্টলি বাইট দিচ্ছেন, ওনার দায়িত্ব হলো সিএম অফ মেঘালয়ার সাথে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে এই ইউনিভার্সিটি বা ওনার রাজ্যের জল যাতে আসামে এসে আসামের মানুষের দৈনন্দিন জীবনে কোনো ধরনের প্রভাব ফেলাতে না পারে সেই জন্য মেঘালয় গভর্নমেন্টকে ইমিডিয়েট স্টেপ নেওয়ার জন্য আপিল করা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কি সেই স্টেপ নিয়েছেন? উনি কি আসামের মেঘালয়ের সিএম এর সাথে কথা বলেছেন? এটা তো অফিসিয়াল প্রসেস। কোনো একটা কাজ যখন হয় স্বতঃস্ফূর্তভাবে মিডিয়াতে এসে কথা বলার অর্থটা কি? থার্ড পয়েন্ট হচ্ছে যে যতটুকু আমরা বুঝে আসছে যে এখানে এতদিন ছিল এআইইউডিএফ, বর্তমানে এআইইউডিএফের অবস্থা বেশ ভালো না, এবং ওনাদেরকে নেক্সট ইলেকশনে জেতার জন্য মুসলিম এন্টি ওনাদেরকে কিছু ইস্যুর প্রয়োজন। সেই ক্ষেত্রে ওনারা ইউএসটিএম এর চেয়ারপারসন মহবুবুল হককে আজকে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করতে চাচ্ছেন। ইউএসটিএম এর চেয়ারম্যান মেহবুবুল হক উনি সাধারণত রাজনীতি, সক্রিয় রাজনীতি থেকে যথেষ্ট দূরে। উনি কোনো পলিটিক্যাল পার্টির সাথে, কোনো রাজনৈতিক নেতার সাথে বিশেষভাবে ওনার কোনো সম্পর্ক নেই। উনি একজন বিজনেসম্যান বা এডুকেশনিস্ট হিসাবে, একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে উনি শিক্ষা জগতে কাজ করে যাচ্ছেন যতটুকু আমরা জানি। বাকি ওনাদের পার্সোনাল যেটা থাকে সেটা তো, যেহেতু উনি পাবলিক ফিগার হিসাবে বা একজন নর্থ ইস্টের প্রথম সারির একজন এডুকেশনিস্ট হিসাবে প্রত্যেকটা দলের সাথে, প্রতিজন লিডারের সাথে ওনার সম্পর্ক থাকতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু প্রফেশনাল সক্রিয় রাজনীতিতে ওনার অবস্থান জিরো, ক্ষীণ। সেই ক্ষেত্রে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত অন্ততপক্ষে 5 to 6 ইয়ার্স এই সময়ের মধ্যে ইউএসটিএমে বিজেপির রাজ্যিক, রাষ্ট্রীয়, বিভিন্ন স্তরীয় নেতা মন্ত্রীরা এসেছেন, আমাদের অনারেবল প্রেসিডেন্ট পর্যন্ত এখানে এসেছেন। আসামের ফর্মার সিএম অনারেবল সর্বানন্দ সোনোয়াল স্যার, উনিও এই কিছু মাসখানিক, 1.5 মাস 2 মাস খানিক আগে ইউএসটিএমে গিয়ে ইউএসটিএম এর ফেভারে উনি ভাষণ দিয়েছেন। ইউএসটিএম এর যে ফ্যাসিলিটিস, যেটা ইনফ্রাস্ট্রাকচার, যেটা সেটাকে উনি যথেষ্ট লাইটেড সেন্টেন্সের মাধ্যমে, উল্লেখযোগ্য শব্দের মাধ্যমে ভূষিত করেছেন। তো আজকে যেহেতু বিজেপির নেতা মন্ত্রীরা অনারেবল প্রেসিডেন্ট একটা ইউনিভার্সিটিতে এসে সেই ইউনিভার্সিটির তারিফ করছেন, সেই জায়গায় আসামের মুখ্যমন্ত্রীর কি হলো, কি উন্মাদনায় ধরলো যে আজকে উনি ইউএসটিএম এর এগেনস্টে কথা বলছেন। আপনার নতুন করে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র তো আপনি করছেন না মুসলিম জাতির বিপক্ষে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চায় যে আপনি
কয়েক বছর আগে আসামের সরকারি মাদ্রাসাগুলোকে বন্ধ করেছিলেন এবং বলেছিলেন যে এখান থেকে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ারদের বের করার প্রয়োজন। আমরা কেন মৌলানা বানাবো, আমরা কেন মোল্লা বানাবো? ইটস ওকে, অল রাইট এনাফ। আজকে একটা মাদ্রাসা পড়ুয়া ইউএসটিএম খুলেছে, একটা মাদ্রাসা পড়ুয়া সমস্ত আসামব্যাপী বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুলের মাধ্যমে একটা জাগরণ সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং সেই মানুষজনের মাথায় টুপি এবং শরীরে পাঞ্জাবি। আপনার কি জ্বলছে? আপনার কনস্পিরেসিতে বা আপনার যে ফিলোসফিতে সেই মানুষজন তো আসছে না। উনি তো মাদ্রাসা পড়ুয়া, এবং উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, উনি মেডিকেলে আজকে অগ্রণী ভূমিকা রাখছেন, এবং উনি শুধুমাত্র মুসলিম স্টুডেন্টদেরকে প্রিফারেন্স দিচ্ছেন এমন না। ইউএসটিএম মেঘালয়ে অবস্থিত, ক্যালকাটায় নয়, বরাকে নয়। এবং মেঘালয়ে কিসের মেজরিটি? ইউএসটিএম এর স্টুডেন্টদেরকে যদি ক্যাটাগরাইজ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে কোন ধর্মাবলম্বী বা কোন কালচারের মানুষের মেজরিটি বেশি হবে? আমরা সেগুলোতে যেতে চাই না। একটা ইনস্টিটিউশন, সেটা শিক্ষার মন্দির, সেটা জ্ঞানের মন্দির। সেই মন্দিরে, একটা শিক্ষার মন্দিরে কেন আপনারা বারবার এই ঘৃণার রাজনীতিকে ছড়িয়ে দেন? কেন একটা শিক্ষার মন্দিরকে আপনারা রাজনৈতিক আপনাদের এই কনস্পিরেসির শিকার করেন? কেন আপনারা বারবার এই জাতিগত বিদ্বেষ নিয়ে একটা ইনস্টিটিউশনের পিছনে লেগে যান? আপনাদের মস্তিষ্কটা কি? আপনারা এই আসামকে, আপনারা এই আসামের জনগণকে কোন পথে পরিচালিত করতে চান? আশা করছি আসামের জনগণ এটার সুবিচার করবেন। আমি আজকের এই স্টেটমেন্টের সাথে আমি আসল কথাগুলোতে যেতে চাইনি, বা আমার ইচ্ছাও নেই, কিন্তু যতজন রাজনীতিবিদ বা যতজন সোশ্যালিস্ট মিডিয়ার পার্সন ইউএসটিএম এর কন্ট্রোভার্সির নিয়ে কথা বলেছেন, ওনারা সবাই অন্তর্কুন্দল বা বিজনেস কম্পিটিশনের ইস্যুটা টেনে নিয়ে এসেছেন। এবং আমরা জানি আসামের কে বা কারা নতুন নতুন স্কুল খুলছেন, কাদের স্কুল কতটুকু ডেভেলপড হয়েছে, কাদের স্কুলে কতজন স্টুডেন্ট, এবং সেই বিজনেসের যে কম্পিটিশন সেটার চরম সফলতায় যাওয়ার জন্য আজকে ইউএসটিএম এর পিছনে লাগা হয়েছে। এটা হলো সামারি কথা, আমরা সেগুলোতে যেতে চাইনি। আমরা আজকে আপিল করছি আসামের সমস্ত জনগণের কাছে, আসামের রাজনৈতিক নেতাদের কাছে, যে আপনারা অন্তত পক্ষে রাজনৈতিক যে ষড়যন্ত্র, রাজনৈতিক যে দ্বিধা, রাজনৈতিক যে ভেদাভেদ, রাজনৈতিক যে কনস্পিরেসি, এগুলো নিয়ে আপনারা শিক্ষার মন্দিরে প্রবেশ করবেন না। একটা শিক্ষার মন্দির যেখানে জ্ঞান বিতরণ করা হয়, এটা পবিত্র স্থল। আজকে আমাদের ইউথ যারা আছে, তারা কাল যে এই দেশকে লিড করবে, তারা যে একটা সমাজ গঠন করবে, আমাদের ফিউচার যে সমাজটা হবে, সেটা নির্ভর করবে এই শিক্ষার মন্দিরের উপর। এবং সেই শিক্ষার মন্দিরগুলোকে যদি আপনারা আপনাদের রাজনৈতিক খোরাক বানিয়ে নেন, তাহলে এক সময় আমাদের সমাজটা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসস্তূপে পরিণত হবে। কোথায় কোথায় কোনো একটা ইনস্টিটিউশনকে ব্যান করা যায় না, কোথায় কোথায় কোনো ইনস্টিটিউশনের উপর নিজের রাজনৈতিক বলয়ে দাপট দেখানো যায় না। আশা করছি আজকের দিনে অন্ততপক্ষে আমাদের মানসিকতায় আমরা একটু পরিবর্তন নিয়ে আসব। এই হিন্দু মুসলমানের রক্তের যে হোলি খেলা, সেটা অন্ততপক্ষে বন্ধ হবে। এটা যুগের সময়ের চাওয়া। আসামের জনগণ আশা করি এই বিষয় নিয়ে কথা বলবেন, এই বিষয় নিয়ে চিন্তা করবেন, এবং আগামী দিনে নিজের ভোটটা দেওয়ার সময় অন্ততপক্ষে নিজের আত্মাকে জিজ্ঞাসা করে, নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে, এই আসামের কথা মাথায় রেখে, আসামের ভবিষ্যৎ পরিকল্পনাকে মাথায় রেখে নিজের ভোটটা দিবেন। এবং এমন নেতাদেরকে আমরা কিভাবে একটা সঠিক লাইনে নিয়ে আসব, সেটাও আজকে আমাদের দায়িত্ব। যদি আমরা হিন্দু মুসলমান কারো ড্রেস নিয়ে, কারো কালচার নিয়ে যদি রক্তের হুলি খেলাতে মেতে উঠতে পারি, তাহলে নেতারা আমাদেরকে খুব ভালোভাবে ড্রাইভ করবে। আর যদি আমরা এগুলো থেকে এড়িয়ে চলি, তাহলে আশা করি এমন নেতারা হয়তো তাদের মানসিকতা, তাদের পরিকল্পনাকে তারা বদলাবে, নতুবা তারা
রাজনীতি থেকে টাটা বাই বাই দিয়ে সরে যেতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।